আচ্ছা, আপনি কি এমন কোনো কথা শুনেছেন যেখানে 4 বছর আগে স্বামীর হাতে খুন হওয়া মৃতা স্ত্রী হঠাৎ আদালতে এসে উপস্থিত হয় আর সেটা থেকে তার স্বামী কান্নায় ভেঙে পড়ে, যে কিনা প্রায় 2 বছর সেই খুনের দায়ে জেল খেটেছে আর তারপর এখন আদালতের চক্কর কাটছে, যেখানে তার বিরুদ্ধে চলছে একটা খুনের মামলা। পুলিশ, উকিল, জজ সাহেব সবাই সেই মৃত স্ত্রীকে জীবিত দেখে হতভম্ব হয়ে যায়। জজ সাহেব বলেন যে এটা বোধহয় ভারতবর্ষের ইতিহাসে তৃতীয় বা চতুর্থ কেস যেখানে জীবিত স্ত্রীর হত্যার দায়ে এক নিরপরাধ সাধারণ মানুষ জেল খেটেছে। না, এটা কোনো সিনেমা নয় বা কোনো ক্রাইম সিরিয়ালও নয়, এটা কঠোর বাস্তব। এই ঘটনাটা ঘটেছে ভারতের কর্ণাটকের মাইসোরে বা মাইসুরুতে। কবে ঘটেছে? মাত্র কয়েকদিন আগে, 2রা এপ্রিল 2025 সাল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের চেয়েও ভয়ঙ্কর এই ঘটনার প্রতিটা মোড় গায়ের লোম খাড়া করে দেয় এবং ভাবতে বাধ্য করে। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত, হাইজারু চ্যানেলে আপনাদের স্বাগত। ঘটনাটা প্রথম থেকে জানা যাক। কর্ণাটকার কোডাগু ডিস্ট্রিক্টের কুশল নগরের বাসিন্দা কুরুবারা সুরেশের সঙ্গে বিয়ে হয় মাল্লিগে নামে এক মহিলার। সুরেশের বর্তমান বয়স 38 বছর। সুরেশ লেবারের কাজ করত এবং তাদের সংসার মোটামুটিভাবে চলেই যাচ্ছিল। সুরেশ ও মাল্লিগের 2টো সন্তানও হয়, তারা এখন অনেকটা বড় হয়ে উঠেছে। হঠাৎ 2020 সালের ডিসেম্বর মাসে মাল্লিগে মিসিং হয়ে যায়, হারিয়ে যায়। সুরেশ তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে মাল্লিগের খোঁজ করতে থাকে, কিন্তু বহু চেষ্টার পরও তাকে না পাওয়া গেলে সুরেশ কুশলনগর থানায় তার স্ত্রীর মিসিং ডায়েরি করে। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বেশ কিছু মাস কেটে যায়। পুলিশ মাল্লিগের কোনো হদিশ পায় না। প্রায় 7-8 মাস পরে 2021 সালের জুলাই আগস্ট মাসে কর্ণাটকার বেটাডাপুরা পুলিশ স্টেশনে এক মৃত মহিলার লাশ পাওয়া যায়। লাশটি প্রায় কঙ্কালে পরিণত হয়েছিল, চেনার কোনো উপায় ছিল না। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় সেই মৃত মহিলার মাথায় কোনো ভারী জিনিসের আঘাতের কারণেই তার মৃত্যু হয়। পুলিশ এই কেসটির ইনভেস্টিগেশন শুরু করে। তখন তাদের নজরে আসে যে কুশলনগর থানায় এক মহিলার মিসিং ডায়েরি আছে। এরপর তারা সুরেশকে ডেকে পাঠায় ও জিজ্ঞাসাবাদ শুরু করে। এরই মধ্যে সুরেশের শাশুড়ি অর্থাৎ মল্লিকের মা সেই থানায় উপস্থিত হয় এবং সেই মৃত মহিলার জামা কাপড় শনাক্ত করে বলে যে এগুলো তার মেয়ের, এবং এফআইআর করে সুরেশই তার মেয়ে মল্লিকাকে হত্যা করেছে। সেই চিঠিটা যেটা তিনি থানায় দিয়েছিলেন এটা লিখে দিয়েছিল সুরেশেরই ছেলে, আর মল্লিকের মা তাতে টিপসই দিয়েছিলেন। পুলিশের বক্তব্য যে এরপর তার সুরেশকে জেরা করলে সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে। পুলিশ তখন তাকে গ্রেপ্তার করে এবং কোর্টে তার বিচার হয় এবং তার জেল হয়। সুরেশ ও তার পরিবার গরিব ছিল, তাই উকিল যার কারণও তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। প্রায় 2 বছর সে জেলে থাকে। এর মধ্যে কয়েকবার সে জামিন পাওয়ার চেষ্টা করলেও সে জামিন শেষ পর্যন্ত পায়নি। এরপর সুরেশের বাবা গান্ধী উঠে পড়ে লাগেন। অনেক চেষ্টা করে মাইসোরে পাণ্ডু পূজারী নামে এক অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করেন, যিনি শুধু অ্যাডভোকেট ছিলেন না, তিনি ছিলেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সুরেশের পরিবার এমনকি শাশুড়িও অ্যাডভোকেট পূজারীকে বোঝান যে সুরেশ নির্দোষ। তাদের কথায় বুঝতে পেরে অ্যাডভোকেট পূজারী কেসটি হাতে নেন এবং শেষ পর্যন্ত সুরেশকে জামিনে জেল থেকে বের করে আনতে সক্ষম হন। এখন চ্যালেঞ্জ ছিল আদালতে সুরেশকে নির্দোষ প্রমাণ করা। সুরেশের খুনের মামলা চলতে থাকে। জানা যায় 7 জন সাক্ষী এই মামলায় কোর্টে জানায় যে মল্লিকে জীবিত আছে, তার খবর তারা পেয়েছে। মল্লিকের মা অর্থাৎ সুরেশের শাশুড়িও কোর্টকে জানান যে বেটাডাপুরা পুলিশ স্টেশনে তাকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়েছিল যে মৃতের জামা কাপড়গুলো তার মেয়ের এবং সুরেশই মল্লিকাকে খুন করেছে। তার নিজেরও ধারণা তার মেয়ে জীবিত। সুরেশ নিজেও মল্লিকাকে খুঁজে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। অ্যাডভোকেট পূজারী তখন তাকে বলেন যে কোনো মূল্যে মল্লিকাকে খুঁজে বার করতে হবে। সৌভাগ্যবশত 1 এপ্রিল 2025 সালে মল্লিকাকে মাটিকারি নামে এক জায়গায় অন্য এক পুরুষ গণেশের সাথে একজন দেখে ফেলে এবং ভিডিও করে। সুরেশ সেই ভিডিওটির কথা অ্যাডভোকেট পূজারীকে জানালে তিনি সেটা মাটিকারি থানায় তাকে জানাতে বলেন। এরপর মাটিকারি থানা মল্লিকাকে হেফাজতে নেয়। এরপর আরো কিছু কাঠখড় পোড়ানোর পর 2রা এপ্রিল 2025 সালে মল্লিকাকে পুলিশ কোর্টে পেশ করে। তাকে তার নাম জিজ্ঞেস করলে
বলে সে জানায় যে তার নাম মাল্লিকে। সে তার স্বামী, সন্তানদের ও নিজের মাকেও শনাক্ত করে। সেই মৃত মহিলার জামা কাপড় তাকে দেখালে সে জানায় যে এই জামা কাপড় তার নয়। সে আরও জানায় যে 2020 সালের ডিসেম্বর মাসে তার স্বামী সুরেশের বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে সে তার প্রেমিক গণেশের সঙ্গে বিরাজপেট তালুকে টি শেট্টিগারি বলে একটা জায়গায় থাকে। এরপর বিচারক পুলিশের ওপর প্রচন্ড রেগে যান। তিনি পুলিশকে জিজ্ঞাসা করেন যে কিভাবে ডিএনএ টেস্ট বা কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র সন্দেহের বশে সুরেশকে আসামি বলে জেলে দেওয়া হয়। পুলিশরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আদালত তখন মাইসোরের এসপি বিষ্ণুবর্ধনকে 15 দিনের মধ্যে সুরেশের বিরুদ্ধে কেন এবং কিভাবে মিথ্যা অভিযোগপত্র দাখিল করা হয়েছিল তার কারণ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন এবং বেটাটাপুর পুলিশকে মৃত মহিলার আসল পরিচয় জানানোর নির্দেশ দিয়েছে। মাল্লিকের বয়ান নেওয়ার জন্য তার 4 দিনের থাকার ব্যবস্থাও পুলিশকে করতে বলা হয়েছে। এই ঘটনার পরবর্তী শুনানি 17 এপ্রিল 2025। অনেকে এই ঘটনাটাকে এক গভীর চক্রান্ত হিসেবে দেখছে। এরকম যাদের মৃত স্ত্রীরা বেঁচে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে আমার জানা আছে, তারা বেশিরভাগই খুবই গরিব, যারা তার জীবিত স্ত্রীকে মৃত বলে জেনে তার স্ত্রীর মৃত্যুর জন্য জেল খেটেছে এবং শেষ পর্যন্ত তাকে জীবিত অবস্থায় পুলিশে বা কোর্টে প্রমাণ করতে পেরেছে। তাদের সংখ্যা হয়তো 3 বা 4, কিন্তু হয়তো আরো অনেক মানুষ এমন আছেন যারা মিথ্যে খুনের মামলায় এখনো সাজা কেটে চলেছেন। শেষ করার আগে বলি, এই ভিডিওটা কারোর মনে আঘাত করার জন্য নয়, কারো অশান্তি সৃষ্টি করার জন্য নয়। এটা মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সাবধান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।